বিসমিল্লাহির রহমানির রহিম। ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব যে কোন কোন টেন্ডারের ক্ষেত্রে এসএলটি ক্যালকুলেশন হবে এবং কোন কোন টেন্ডারে এসএলটি ক্যালকুলেশন হবে না সেটা আমরা কিভাবে বুঝবো। তো বর্তমান 2025-এর পিপিআর আসার পরে বর্তমানে এই সমস্যাটা খুবই প্রকট আকার যে আমরা ঠিকাদাররা অনেকেই বুঝতে পারছি না যে কোন কোন টেন্ডারে এসএলটি ক্যালকুলেশন হবে এবং কোন কোন টেন্ডারে এনিলেস হবে, এসএলটি ক্যালকুলেশন হবে না। তো ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টের আজকের পর্বে আমরা সে বিষয়টাই নিশ্চিত হব। তো এখন আমরা যদি কোনো বিষয়ের এসএলটি হবে কি হবে না সে বিষয়টা আমরা দেখতে চাই, তাহলে আমাদের সেই টেন্ডারের আইটিটি ইনস্ট্রাকশন টু টেন্ডারার ভালো করে পড়তে হবে এবং দেখতে হবে, কারণ আইটিটিতেই এই বিষয়গুলো উল্লেখ থাকে। তো আমরা টেন্ডার সাবমিশনের ক্ষেত্রে এবং টেন্ডার সাবমিশনের শেখানোর ক্ষেত্রে বিভিন্ন ফর্ম সম্পর্কে আলোচনা করে থাকি, এসটিডি স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট। তো আজকের পর্বে আমরা এসটিডি বা স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট সম্পর্কে কোনো আলাপ আলোচনা করব না, আমরা শুধু এসএলটি হবে কিনা সে বিষয়টাই আলাপ করব। এসটিডি স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট নিয়ে আমরা সামনের কোনো পর্বে আলাপ করব ইনশাল্লাহ। তো আপনারা এখানে দেখেন এই আমাদের নেম অফ এসটিডি উপরে দেখতে পাচ্ছেন, এটা হলো EPW2B ইলেকট্রনিক প্রকিউরমেন্ট অফ ওয়ার্কস ফর্ম নাম্বার 2B। তো এই ফর্মটা ব্যবহার করা হয় হচ্ছে এলটিএম ওয়ার্কস টেন্ডারের ক্ষেত্রে। তো এখন আমরা দেখব যে এই EPW2B ফর্মের যে সকল টেন্ডার হয়ে থাকে সেগুলাতে এসএলটি ক্যালকুলেশন হবে কি হবে না। অর্থাৎ আমরা যখনই কোনো টেন্ডার শিডিউল কিনবো তার আগেই তো আমরা আগে আইটিটি পড়বো, টিডিএস পড়বো, পিসিসি পড়বো। ঠিক এই আইটিটি পড়ে আমরা বুঝতে পারবো যে এসএলটি হবে কি হবে না, তাহলে আমাদের রেট কোড কেমন করতে হবে। যদি এসএলটি হয় তাহলে আমাদের এসএলটি অ্যানালাইসিস করতে হবে। এসএলটি অ্যানালাইসিস শিখতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি এসএলটি না হয় তাহলে আমরা এনিলেস করব। যত পার্সেন্ট লেস দিলে আমাদের কাজ বাস্তবায়ন সুবিধা হবে, কিছুটা প্রফিট হবে, তত পার্সেন্টের সীমাবদ্ধ থেকে আমরা লেস করব। তো এখন আমরা যদি EPW2B ফর্মটা দেখি যে সেখানে এসএলটি হবে কিনা, তাহলে আমরা আইটিটিতে এভাবে দেখতে থাকি। আমরা আইটিটির বিভিন্ন যে এখানে কন্ডিশন আছে আমরা একদিন আলাপ করব ইনশাল্লাহ। তো এখন এখানে দেখেন আইটিটির ক্ষেত্রে আইটিটি ক্লোজ নাম্বার 45.1 আপনারা দেখেন এখানে ফাইনাল ইভালুয়েশনের কথা বলা হয়েছে। ফাইনাল ইভালুয়েশনে আপনার কয়েকটা বিষয় যে কনসিডার করতে হবে সেটা। তো আমাদের বিষয় ফাইনাল ইভালুয়েশন না এসএলটি হবে কিনা, তার জন্যে আইটিটি ক্লোজ নাম্বার 46 প্রাইস কম্পারিজন এই অংশটা দেখেন 46.2 আইটিটি সাবক্লোজ। এখানে বলা হচ্ছে ইন দ্য ইভেন্ট দ্যাট দেয়ার ইজ এ টাই ফর দ্য বেস্ট ইভালুয়েটেড টেন্ডার লোয়েস্ট ইভালুয়েটেড টেন্ডার প্রাইস। তার মানে যখন সকল সর্বনিম্ন দরদাতা সমান হয়ে যায়, যেমন এলটিএম এর ক্ষেত্রে আমরা সবাই -5% দিই, তো সবাই তো আসলে লোয়েস্ট। সেই ক্ষেত্রে দি সিলেকশন অফ দ্য সাকসেসফুল টেন্ডারার শ্যাল বি মেড বাই ওপেন লটারি থ্রো ইজিবি সিস্টেম। অর্থাৎ এই ক্ষেত্রে তখন হচ্ছে আমার এই লটারির মাধ্যমে ইজিপি সিস্টেমে যে আর লটারিটা হবে সেইটার মাধ্যমে আমার ঠিকাদার সিলেকশন হবে। The e-lottery process can be performed through EGB system at a maximum of 3 times in order to select successful tenderer. If the successful tenderer refuses to fails to sign the contract, procuring entity may sign the contract with the second successful tenderer and so on up to the third successful tenderer as stated ITT clause number 61। তো যাই হোক, আমাদের বিষয় আসলে পরের অংশটুকু না, কতবার করবে, কিভাবে করতে পারে, এগুলো আমরা আজকের পর্বে আলাপ করব না। আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে লটারি, অর্থাৎ EPW2B ফর্মে আমাদের যে সকল টেন্ডারগুলো হবে এসটিডিতে সেগুলা এসএলটি ক্যালকুলেশন হবে না, সেগুলা লটারির মাধ্যমে ঠিকাদার সিলেকশন হবে। তো আশা করি আপনারা একটি ফর্ম ভালো করে বুঝতে পারলেন। আমরা নেক্সট সেটা আলাপ করব আর কি পরবর্তীতে ফর্ম। তো আমরা পরবর্তী ফর্মে চলে যাব। এই ফর্মটা হলো EPW2A স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট ইলেকট্রনিক প্রকিউরমেন্ট অফ ওয়ার্কস 2A। তো
এটা আসলে 5 কোটি টাকা পর্যন্ত ওটিএম টেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখন আমরা এই ফর্মের ক্ষেত্রে দেখব যে ফর্মেটটাতে আমাদের এসএলটি ক্যালকুলেশন হবে কি হবে না, নাকি কোন প্রসেসে ঠিকাদার সিলেক্ট করতে হবে। তো আমরা একটু সামনের দিকে আগাইতে থাকি। আর মাঝখানের বিভিন্ন কন্ডিশনগুলা দেখবেন আপনারা ই টেন্ডার সাবমিশন লেটারে যে আই অ্যাগ্রি করতে হয়, আসলে এগুলাই সব। আচ্ছা, তো এখানে আমরা যদি আর দেখে থাকি 49 নাম্বার ফাইনাল ইভালুয়েশন। তো এই ফাইনাল ইভালুয়েশনে দেখেন কয়েকটা বিষয় যে ফ্যাক্টর কনসিডার করতে হয় দুইটা, এখানে এটাই বলা আছে। তো আমাদের বিষয় হলো এখন দেখেন 50 নাম্বার আইডেন্টিফাইং সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার্স। 50-এর এক আইটিটি সাবক্লোজ দেখেন আপনারা, প্রাইসেস অফ অল টেকনিক্যালি রেসপন্সিভ টেন্ডারার্স শ্যাল বি চেকড টু আইডেন্টিফাই সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার থ্রু এ স্পেসিফাইড ম্যানার মেনশনড ইন দ্য ফলোইং সাবক্লোজ। তার মানে এই যে EPW2B ফর্মে এখানে বলা হচ্ছে যে সকল রেসপন্সিভ টেন্ডারারদের মধ্যে সিগনিফিকেন্টলি লো প্রাইসডের মাধ্যমে চেক করা হবে। আর এই সিগনিফিকেন্টলি লো প্রাইস কিভাবে চেক করা হবে সেটা আইটিটি সাবক্লোজ 50-এ বলা হচ্ছে, যে কতগুলা ফ্যাক্টর আছে, কতগুলা সূত্র আছে সেটা। তো আপনারা যদি এসএলটি ক্যালকুলেশন শিখতে চান তাহলে আমার এই ভিডিও দেখেন, এবং যদি এসএলটি ক্যালকুলেশনের অটোমেটিকভাবে কোনো প্রক্রিয়া চান ক্যালকুলেট করা, তাহলে আমাদের এক্সেলের এই শিটটি দেখতে পারেন। আপনারা অটোমেটিক কিভাবে ক্যালকুলেশনটা হবে সে প্রক্রিয়াটা বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে এতটুকু মানে সিদ্ধান্তে আসলাম যে যদি EPW2B ফর্মে কোনো আমাদের টেন্ডার হয়ে থাকে তাহলে সেটা এসএলটির ক্যালকুলেশনের মাধ্যমে ঠিকাদার সিলেক্ট হবে। এরপরে আমরা যদি নেক্সট এসটিডি আসি, EPW3 ফর্ম ইলেকট্রনিক প্রকিউরমেন্ট অফ ওয়ার্কস ফর্ম নাম্বার 3-তে যদি আসি, এটা 5 কোটি টাকার উপরে ওটিএম টেন্ডারের জন্য এই এসটিডি ব্যবহার করা হয়, এটা জিওবি ফান্ডেড। তো আমরা যদি এখন EPW3 ফর্মটা দেখে থাকি তাহলে এখন আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের এই বিষয় অনেক আছে, এগুলো আমরা সামনে আলাপ করব আর কি। তো আজকের বিষয়টা দেখেন, ফাইন্যান্সিয়াল ইভালুয়েশন 51 নম্বর। আমরা যে বিষয়টা আগেও দেখেছি, এখানে দুইটা বিষয়ের মাধ্যমে মানে কনসিডার করবে, কিন্তু বিষয় হলো দেখেন 52 আইডেন্টিফাইং সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার বা আইটিটি সাবক্লোজ 52.2 prices of all technically responsive tenderers shall be checked to identify significantly low price tender through a specified manner mentioned in the following subclause. তো আমরা কিছুক্ষণ আগে যেটা EPW2B ফর্ম দেখলাম, এখন আমরা EPW3 দেখতেছি। তো এই দুইটাই কিন্তু এসএলটির মাধ্যমে ঠিকাদার সিলেকশন হবে, এবং এই এসএলটির প্রসেসটা কেমন হবে যেমন বললাম, আপনারা স্ক্রিনে প্রদত্ত এই দুইটা ভিডিও দেখতে পারেন। তো এখানে 52.2 আইটিটি সাবক্লোজে সে প্রক্রিয়াটা বর্ণনা করা হয়েছে। আপনারা চাইলে আমার এই দুইটা ভিডিও দেখে খুব সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে এখন আমরা আরও যে আমাদের ফর্ম আছে, আমাদের পরবর্তী ফর্ম আমরা যদি EPW3D ফর্মে আসি, EPW3D ফর্মে আসি, তো EPW3 ফর্মটা হচ্ছে আসলে বৈদেশিক সহায়তায় যে সকল কাজগুলো হয়, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এই সকল অর্থায়নের প্রকল্পগুলো হলে সেখানে এই ফর্ম ব্যবহার করতে হয়। তো আমরা এখন দেখব যে আমাদের এরকম কোনো সহায়তা পুষ্ট কোনো প্রকল্পের টেন্ডারের ক্ষেত্রে বা EPW3D ফর্মের ক্ষেত্রে এসএলটি ক্যালকুলেশন হবে কিনা। তো আমরা এভাবে সামনের দিকে আসতে থাকি। সাবমিশন। এখানে আমরা বেশ কিছু মানে প্রক্রিয়া দেখব, প্রিলিমিনারি এক্সামিনেশন, টেকনিক্যাল, তারপর হচ্ছে ক্লারিফিকেশন চাইতে পারে, ফাইন্যান্সিয়াল ইভালুয়েশন। এখন ফাইন্যান্সিয়াল ইভালুয়েশনের ক্ষেত্রে আচ্ছা, এখানে দেখেন প্রাইস কম্পারিজন 54 নাম্বার। তো 54-র 1 আইটিটি সাবক্লোজ দি লোয়েস্ট প্রাইস টেন্ডার অ্যামং দ্য টেকনিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি রেসপন্সিভ টেন্ডার্স থ্রু আইটিটি ক্লোজ নাম্বার 51, 52,
অর্থাৎ যেগুলো আমরা টেকনিক্যালি এবং ফাইন্যান্সিয়াল কম্পিটিশনে ওকে হবে সেগুলোর আমরা প্রাইস কম্পিটিশন করব। তো সেই ক্ষেত্রে ডিটারমাইন্ড অ্যাজ দ্য লোয়েস্ট ইভালুয়েটেড রেসপন্সিভ টেন্ডার্স অ্যান্ড শ্যাল বি রিকমেন্ডেড ফর দ্য ইস্যুয়েন্স অফ নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড সাবজেক্ট টু সাকসেসফুল পোস্ট কোয়ালিফিকেশন ভেরিফিকেশন আন্ডার আইটিটি সাবক্লোজ নাম্বার 56। তার মানে আইটিটি ক্লোজ নাম্বার 56 অনুযায়ী যদি পোস্ট কোয়ালিফিকেশনে টিকে যায় তাহলে এই ইপিডব্লিউ 3D ফর্মের জন্য যে সকল টেন্ডার হবে এবং যারা ফার্স্ট লোয়েস্ট হবেন অর্থাৎ লোয়েস্ট হবেন ওনাদেরকেই নোয়া ইস্যু করার জন্য সুপারিশ করা হবে। তো আমরা এই অংশ থেকে এতটুকু বুঝতে পারলাম যে যে সকল কাজগুলা হচ্ছে বৈদেশিক সহায়তায় কাজ হয় সেখানে এসটিডি ইপিডব্লিউ 3D ব্যবহার করা হয় এবং ইপিডব্লিউ 3D যে এসটিডি বা স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট যখন ব্যবহার করা হবে তখন এসএলটি ক্যালকুলেশন হবে না। শুধুমাত্র যিনি লোয়েস্ট হবেন তিনিই কাজ পাবেন। এরপরে আমরা এতবার দেখলাম সবগুলো হচ্ছে ওয়ার্কসের। আমরা এখন গুডসের ফর্ম যদি দেখে থাকি তো এখানে দেখেন গুডসের জন্য ইপিজি 2 এবং ইপিজি 3 ফর্ম ব্যবহার করা হয়। আমরা একটি দেখব তাহলে বাকিটা সেম থাকে। তো ইপিজি 2 ইলেকট্রনিক প্রকিউরমেন্ট অফ গুডস ফর্ম নাম্বার 2। তো এই ফর্মের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে এসএলটি ক্যালকুলেশন হবে কি হবে না, তো সেই ক্ষেত্রে আমরা যদি ইভালুয়েশনে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে এখানে আইডেন্টিফাইং সিগনিফিক্যান্টলি লো প্রাইস টেন্ডার্স 49.1 prices of all technically responsive tenders shall be checked to identify significantly low price tender through a specified manner mentioned in following subclause। তো তার মানে দেখেন আমরা যতক্ষণ ইপিডব্লিউ 2A ইপিডব্লিউ 3 ফর্মে সেম লেখা কিন্তু আমরা ইপিজি 2 ফর্মে দেখতে পাচ্ছি। তার মানে গুডসের ইপিজি 2 ফর্ম কিন্তু এসএলটি ক্যালকুলেশন হবে। আর এসএলটি কিভাবে ক্যালকুলেশন হবে আমরা কিন্তু সে বিষয়টা 49.2 সাবক্লোজে দেখতে পাচ্ছি। আপনারা যদি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ শিখতে চান তাহলে স্ক্রিনে প্রদত্ত এই দুটা ভিডিও দেখবেন। এসএলটি হিসেবকরণ এবং এসএলটির মাধ্যমে কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন এবং এসএলটি অ্যানালাইসিসের মাধ্যমে কিভাবে আপনি টেন্ডার সাবমিশন করবেন সেগুলো এই ভিডিও থেকে দেখতে পাবেন। তো আশা করি আমরা আমাদের যে মেজর কিছু এসটিডি ছিল যে টেন্ডারগুলো সচরাচর হয় ওয়ার্কসের কয়েকটা ভাগ এবং গুডসের টেন্ডার, তো এখন আমরা বুঝলাম যে আমাদের কোন কোন টেন্ডারের ক্ষেত্রে এসএলটি ক্যালকুলেশন হবে এবং কোন কোন টেন্ডারের ক্ষেত্রে এসএলটি ক্যালকুলেশন হবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং এসএলটি অ্যানালাইসিস সহ পিপিআর 2025 অনুযায়ী যথাযথভাবে টেন্ডার সাবমিশন করতে অথবা টেন্ডার সাবমিশন শিখতে নিচে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।